আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আপনাদের যে ক্লাস নিব সেটা হচ্ছে ডি সার্কিট দ্বিতীয় ক্লাস, পার্ট 2, দ্বিতীয় পর্ব। তো এই ক্লাসে আমরা যা দেখব সেটা হচ্ছে স্টার ডেল্টা কনভার্সন দেখব, আর কেসিএল কেভিএল অর্থাৎ কারেন্ট ল এবং কারশফ ভোল্টেজ ল, এই দুইটা আমরা দেখব। তো প্রথমে আমরা ডেল্টা থেকে স্টার কনভার্সন এবং স্টার থেকে ডেল্টা কনভার্সন গুলো দেখবো। তাহলে এখন ডেল্টা থেকে স্টার কনভার্সন আমরা দেখি। ডেল্টা কানেকশন একটা রেজিস্টার নেই, তাহলে আমরা ডেল্টা কানেকশনের এটা কানেকশন নিলাম। তাহলে ডেল্টা কানেকশনটা কি আসলে দেখি আমরা। ডেল্টা কে গ্রিক অক্ষর ডেল বা ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়, এই ত্রিভুজ চিহ্ন দেওয়া, আর স্টারকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডেল্টা কানেকশনটা দেখেন, যদি কোনো একটা রেজিস্টারের যে একটা প্রান্ত দিয়ে আমরা এই যে R1 রেজিস্টার 1 নম্বর রেজিস্টার হয়, এখনো কানেকশন করে নাই সাপোজ, তাহলে এটা যদি আমাদের প্রথম প্রান্ত হয়, দ্বিতীয় প্রান্ত এটা 2 নম্বর রেজিস্টার, এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত, এটা 3 নম্বর রেজিস্টার, এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। তাহলে প্রথম রেজিস্টারের যে দ্বিতীয় প্রান্ত সেটা দ্বিতীয় রেজিস্টারের প্রথম পাশে যদি আমরা যুক্ত করি, আবার দ্বিতীয় রেজিস্ট্যান্সের যে দ্বিতীয় প্রান্ত সেটা প্রথম রেজিস্ট্যান্সের সাথে যুক্ত করি, আবার তৃতীয় রেজিস্ট্যান্সের দ্বিতীয় প্রান্ত সেটা তৃতীয় রেজিস্ট্যান্সের প্রথম প্রান্তের সাথে আমরা যুক্ত করলাম। যদি যুক্ত করি তাহলে এটা গ্রিক অক্ষর ডেল এই আকার দেখা যায়, এই জন্য এটাকে বলতেছি আমরা ডেল্টা কানেকশন। আচ্ছা, এখন আমরা এই ডেল্টা কানেকশনকে আর ডেল্টা কানেকশনের যে রোধগুলো আমরা এগুলোকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করছি, ক্যাপিটাল R1, ক্যাপিটাল R2, ক্যাপিটাল R3। তাহলে আমরা এখন ডেল্টা থেকে স্টার নিব। তাহলে ডেল্টার কিভাবে স্টার নিতে দেখেন, এই যে দুইটা রেজিস্টার যুক্ত হয়েছে যে একটা পয়েন্ট, সেখান থেকে একটা রেজিস্টার বের করবো আমরা, রেজিস্টার প্রান্ত এখান থেকে একটা বের করব, আর এখান থেকে একটা বের করব। বের করার পরে এই রেজিস্টার তিনটা একটা বিন্দুতে মিলিত হবে, তাহলে এটা হয়ে যাবে তখন স্টার কানেকশন। তো এটা যেটা যে তিনটা রেজিস্টারের যে তিনটা পয়েন্ট আছে সেটা একটা বিন্দুতে মিলিত হবে, আর বাকি তিনটা খোলা থাকবে। সেটা আমাদের ইংরেজি অক্ষর ওয়াই আকারে দেখা যায়, এই জন্য এটাকে আমরা ওয়াই কানেকশন বা স্টার কানেকশনও বলে থাকি। তাহলে দেখেন, এগুলা যে আমরা এখন স্টার করলাম, এগুলোর নাম দিলাম আমরা স্মল R1, স্মল R2, স্মল R3। তাহলে এখন চলেন আমরা এখন এই R1, R2, ছোট স্মল R1, R2, R3 এর মান বের করে দিয়েছি। তাহলে আমাদের কনভার্সন করলে তখন সার্কিট এরকম দাঁড়াবে। এই যে আমাদের এই R1, এই যে সেই স্মল R2, এই যে এটাই আমাদের স্মল R3। তাহলে আমাদের এই R1, স্মল R1, স্মল R2, স্মল R3 অর্থাৎ স্টারের মান কি হবে দেখি। যখন ডেল্টা থেকে আমরা স্টারে কনভার্সন করব, অর্থাৎ এটা ডেল্টা কানেকশন আছে, আমরা এটাকে স্টারে কনভার্ট করব, তখন একটা সহজ সিস্টেম দেখেন। এই যে ডেল্টা কানেকশনের যে ক্যাপিটাল R1, R2, R3 তো যে মানগুলো আছে আমাদের ডেল্টা কানেকশন রোধগুলোর সমষ্টি আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের নিচে দিয়ে দিব। তাহলে দেখেন এখানে R1, R2, R3, এটার নিচে হবে আমাদের R1, R2, R3, এই রেজিস্ট্যান্সের মানের নিচে হবে কি R1, R2, R3। তাহলে উপরে কি হবে দেখি, ছোট R1 এর বেলা কি হবে, এই ছোট R1 কোথায় সংযুক্ত আছে দেখেন। ছোট R1 এই ক্যাপিটাল R1 এবং ক্যাপিটাল R3 এর সাথে যুক্ত আছে, তাহলে আমাদের উপরে হবে এই বড় R1 আর বড় R3 এর গুণফল, অর্থাৎ R1 ইন্টু R3। তাহলে স্মল R2 এর বেলায় কি হবে, স্মল R2 এর বেলায় তাহলে এর সাথে কি কি যুক্ত আছে, ক্যাপিটাল R1 অর্থাৎ বড় R1 বড় R2 আছে, তাহলে উপরে হবে বড় R1 R2 এর গুণফল, R1 ইন্টু R2। তাহলে আমাদের ছোট R3 এর বেলায় মান কি হবে দেখেন, আপনারা নিজে পারবে। এখন ছোট R3 এর সাথে যুক্ত আছে ক্যাপিটাল বড় R2 এবং বড় R3, তাহলে গুণ হবে বড় R2 এবং বড় R3। এটা হচ্ছে আমাদের ডেল্টা থেকে স্টার কনভার্সন, আর এই কনভার্সনটা আমাদের বেশি প্রয়োজন হবে, এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা বুঝতে পারছেন আশা করি। তো এখন আমরা দেখি স্টার থেকে ডেল্টা কনভার্ট আবার একটা দেখুন।
তাহলে এখন আমরা দেখবো স্টার থেকে ডেল্টা কনভার্সন। তাহলে স্টার কানেকশনে তিনটা রেজিস্ট্যান্স আমরা যুক্ত করি। আমরা আগে বলছি স্টার কানেকশন কাকে বলে। এটা হচ্ছে দিলাম, এটার নাম R1, এটা বড় R2, এটা বড় R3। তাহলে এটা আমাদের কি স্টার কানেকশন। এখন এটাকে আমরা ডেল্টাতে কনভার্ট করব। তাহলে স্টার কানেকশন কিরকম আমরা আগে বলছি যে তিনটা রেজিস্টার থাকবে, তাদের অথবা কয়েল থাকবে, তাদের তিনটা পয়েন্ট একটা বিন্দুতে মিলিত হবে আর বাকি তিনটা পয়েন্ট খোলা থাকবে। এটা হচ্ছে স্টার কানেকশন। তো এটাকে আমরা ডেল্টাতে রূপান্তর করব। তাহলে ডেল্টাতে রূপান্তর করলে কিভাবে করতে দেখেন। তাহলে এখান থেকে একটা রোধ নিতে হবে, এই দুটার সাথে এর সাথে একটা যুক্ত করে একটা রোধ নিতে হবে, এর সাথে যুক্ত করে এটা এখানে দেই, এখানে দেই নামটা, এখান এই দুটার সাথে একটা রোধ যুক্ত হবে। তাহলে দেখেন এই দুটার সাথে যুক্ত হলে কিন্তু আমাদের মনে করেন মাঝখানটা নাই, তাহলে দেখেন ডেল্টা আকৃতি চলে আসছে কিন্তু। তাহলে এটার নাম দিই আমরা, এটা স্মল R1, এটা স্মল R2, এটা স্মল R3। তাহলে আমাদের এখন এটা ছিল R1 R2 এটা ছিল, তাহলে আমাদের এখন ছোট R1 R2 R3 আসবে, অর্থাৎ আমাদের সার্কিটটা আসবে সিম্পলিফাই হয়ে এই আকারে আসবে। এই যে সে R1, এই যে R3, এদিকে একটা আছে R2, তাই না? এটা যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এই যে যুক্ত করে দিলাম আমরা, এখন ডেল্টা কানেকশন হয়ে গেল। তাহলে এখন আমাদের এই স্মল R1 স্মল R2 স্মল R3 এর মান কি হবে দেখি আমরা। R1 R2 R3 স্টার এবং ডেল্টার যে কোনো একটা মান কনস্ট্যান্ট থাকবে। দেখেন কি থাকে, এখানে ছিল উপর নিচে মানগুলো কনস্ট্যান্ট ছিল, দেখেন প্রত্যেকটা নিচে কিন্তু সবগুলো যোগফল ছিল, আর এখানে আমাদের যেটা হবে সেটা উপরে কনস্ট্যান্ট থাকবে। তাহলে দেখেন এবার এই ছোট R1 আমরা মান বের করব। তাহলে এখন উপরে কি হবে দেখেন, তাহলে উপরে এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগ, দুটো করে রেজিস্ট্যান্সের গুণফলের যোগফল করে দিই। তাহলে দেখেন R1 R2 যোগ R2 R3 যোগ R3 R1, এগুলো গুণফল, প্রত্যেকটা দুইটা রেজিস্ট্যান্সের যোগফলের গুণফল। অর্থাৎ যদি আমরা A B C মানে সিকোয়েন্স দেখি, তাহলে AB যোগ BC যোগ CA এই আকৃতি। তাহলে আমাদের এখানে আছে কি R1 R2 R3, তাহলে R1 × R2 যোগ R2 × R3 এই আকৃতি এইভাবে আসছে। সরি, এটার নাম হচ্ছে আমাদের R3, তাই না? তাহলে R3 হলো, তাহলে উপর মানগুলো কি হবে আমাদের কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটার R2 ছোট স্মল R2 এর বেলায় আমাদের মানটা কি থাকবে, উপরের মানটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এটার বেলায় কি উপরের মানটা আমাদের কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, তাহলে এখন দেখেন তাহলে নিচে কি হবে। তাহলে ছোট R1 এর বেলায় দেখেন, যখন ছোট R1 এর মান আমরা বের করব, তখন এই যে রেজিস্ট্যান্স, এর বিপরীতে কোন রেজিস্ট্যান্স দেখেন, এই ছোট রেজিস্ট্যান্সের বিপরীতে কোন বড় রেজিস্ট্যান্স আছে। তাহলে দেখেন এখানে অর্থাৎ এই দুটার প্রান্তের সাথে আমরা যুক্ত করলাম, R1 R2 এর দুই প্রান্তের সাথে এই R1 যুক্ত করলাম, তাহলে এই দুটার বিপরীতে কোন রেজিস্ট্যান্স আছে, R3। তাহলে এই নিচে হবে R3 দিয়ে ভাগ দিতে হবে, R3। তাহলে যখন আমরা R2 বের করব, তখন দেখেন এই R2 আর R3 এর সাথে এই R2 যুক্ত আছে, তাহলে এদের বিপরীতে কে আছে, এই যে R1 আছে, তাহলে R1 দ্বারা ভাগ হবে। R3 এবার দেখেন যখন R3 আমরা বের করব, তখন এটা যুক্ত আছে R3 এবং R1 এর সাথে, আর এদের বিপরীত আছে কি R2, তাহলে আমরা R2 দ্বারা ভাগ করব। দেখছেন, তাহলে আমাদের কি হলো, এটা আমাদের স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টার কনভার্সন দেখলাম, সহজ সিস্টেম। তাহলে আমাদের ডেল্টা থেকে যখন স্টার করব, তখন নিচের মানগুলো অর্থাৎ যোগফলগুলো কি হয় কনস্ট্যান্ট থাকে, আর উপরেরগুলো এগুলো যোগফলের গুণফলের যোগফল কনস্ট্যান্ট থাকে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এটা দুই একটা অ্যাপ্লাই দেখবো, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এগুলো আপনারা ভালোভাবে নোট করে রাখবেন, যে সিস্টেমে মনে রাখতে পারেন সেই সিস্টেমে নোট করার চেষ্টা করবেন।
আর 4 থ্রি দেখি আমরা এখানে ডেল্টা কানেকশন 9 ওহম রেজিস্ট্যান্স, 9 ওহম রেজিস্ট্যান্স, সরি 9, এটাও 9 ওহম রেজিস্ট্যান্স। এটাকে আমরা স্টারে কনভার্ট করব। তাহলে দেখেন স্টারে কনভার্ট করতে কি করতে হবে, এখান থেকে একটা রোধ বের করতে হবে, এখান থেকে একটা রোধ, এখান থেকে রোধ, এটা R1 দিলাম, এটা R2, আপনি যে কোনো ইচ্ছা যেদিক থেকে ইচ্ছা সেদিকে নাম দেন, কোনো সমস্যা নাই। R1 R2 R3 এর মান আমরা বের করব স্টারে। আর ডেল্টারে আমাদের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান 9 ওহম করে আছে। স্টারে কি হয় দেখি আমরা। তাহলে আমরা জানি কি স্টারে আমাদের আসবে এটা, তাহলে R1 মান কি হবে, নিচে আমরা জানি নিচে যোগফল, সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল হবে। R2 এর বেলা কি হবে, R3 এর বেলা কি হবে আপনারা জানেন এখন। তাহলে সবগুলো রেজিস্ট্যান্স যোগফল হবে নিচে, তাহলে R1 এর বেলা কি হবে 9 9 9, তাহলে 9 যোগ 9 যোগ 9, প্রত্যেকটা নিচে একই যোগফল। তাহলে দেখেন 9 9 যোগ করলে কত হয়, 9 আর 9 18 আর 9 27, তার মানে নিচে হবে কত 27। তাহলে এটার নিচে কি হবে 27, এর নিচে হবে কি 27। তাহলে উপরে কি হবে দেখেন, তাহলে উপরে কি হবে, আমরা বলছি R1 এর সাথে কে কে যুক্ত আছে, এটা আর এটা, তাহলে এখানে এটাও 9 এটা 9, আর এদের গুণফল 9 গুণ 9, তাহলে 9 নং 81। তাহলে দেখেন কত আসে, 9 নং 81 ভাগ হইছে 27 সমান 3 ওহম। তাহলে R2 এর বেলা কি হবে, এখানে 9 আছে এখানে 9 আছে, তাহলে এদের গুণফল হবে 9 গুণ 9, দেখেন তাহলে এটাও 81, তাহলে এটার মান হবে 3। আবার এটা কত দেখেন, R3 এর বেলা এখানে 9 আছে এখানে 9 আছে, এদের গুণফল হবে, তাহলে 9 গুণ 9 অর্থাৎ 81, অর্থাৎ এদের মান হবে কত 81 ভাগ 27 সমান 3 ওহম। অর্থাৎ একটা জিনিস বোঝানোর জন্য এটা করছি আমি, এটা R1 এটা R2 এটা R3। আমাদের ডেল্টায় প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান যদি একই হয়, অর্থাৎ দেখেন এটা 9 ওহম এটা 9 ওহম এটা 9 ওহম, তাহলে স্টারে দেখেন একই মান, মানে সবার স্টারে সবার একই মান হয়, অর্থাৎ 3 ওহম 3 ওহম 3 ওহম। কিন্তু যে ডেল্টাতে আমাদের ছিল 9 ওহম, কিন্তু স্টারে সেটা 3 ওহমে পরিণত হয়েছে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে স্টারের তুলনায়, স্টারের তুলনায় ডেল্টাতে ইম্পিডেন্স বা রোধ, এই সার্কিটের বেলা ইম্পিডেন্স বলি আমরা, আর থ্রি সার্কিট তো রোধ কাজ করে, তাহলে রোধ ইম্পিডেন্স বা রোধ 3 গুণ বেশি। দেখেন 3 গুণ, স্টার তুলনায় ডেল্টাতে ইম্পিডেন্স 3 গুণ বেশি। দেখেন ডেল্টার তুলনায় স্টারে রোধ হচ্ছে কি 3 গুণ কম, আবার স্টারের তুলনায় ডেল্টাতে 3 গুণ বেশি। তার মানে এখানে ছিল 9 এখানে ছিল 3, 3 দ্বারা গুণ করেন তাহলে 3 3 9, তার মানে 9 গুণ বেশি হচ্ছে রোধ বা ইম্পিডেন্স ডেল্টাতে। আবার আরেকটা জিনিস চিন্তা করতে পারে, সেটা হচ্ছে যে পি ডেল্টা, অর্থাৎ ডেল্টা পাওয়ার সমান 3 পি স্টার। এটা হচ্ছে পি হচ্ছে পাওয়ার, আর পি ডেল্টা মানে ডেল্টাতে পাওয়ার, আর পি ওয়াই মানে স্টারে পাওয়ার। তাহলে ডেল্টাতে পাওয়ার স্টারে পাওয়ারের 3 গুণ। এটাও একটা জিনিস, একটা নৈতিক হিসাবে থাকতে পারে এমসিকিউতে। এগুলো আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তাহলে আমাদের স্টার ডেল্টা কনভার্সন আমরা এখন বুঝলাম। এখন এটার একটা অ্যাপ্লাই আমরা দেখব অঙ্কের মাধ্যমে। দেখেন একটা সার্কিট আছে এখানে, সার্কিটে দেখেন এটা কিন্তু আপনার স্টার ডেল্টা নিয়মে করতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে দেখেন এই 9 ওহম এই 9 ওহম এই 9 ওহম এই তিনটা কিন্তু ডেল্টা কানেকশন আছে। আমরা আগে বলছি ডেল্টা কানেকশন কেমন হয়, দেখতে এমন হয়, আর এদের 3 প্রান্তে 3টা রোধ থাকে, ডেল্টাতে আছে। আবার দেখেন এই 6 ওহম 6 ওহম 9 ওহম এটাও কি কিন্তু ডেল্টাতে আছে। অর্থাৎ আমাকে এই সার্কিটের প্রশ্ন হলো সার্কিটের কারেন্ট কত, সার্কিটের কারেন্ট কত। তাহলে সার্কিটের কারেন্ট বের করার জন্য আমাকে প্রথমে সার্কিটের রোধ জানা দরকার, ভোল্টেজ আছে, তাহলে R সমান V ভাগ R দিলে হয়ে যাবে। তাহলে এখন আমাদের সার্কিটের টোটাল রোধ বের করা দরকার। তাহলে রোধ বের করার জন্য দেখেন এখানে যে কোনো এক জায়গায় আপনি ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে হবে। আপনি এখানে করেন অথবা এখানে করেন, এখানে করি আমরা দেখেন, তাহলে 3টায় 9 ওহম। এখানে যদি করি আমরা, এটা এখানে লিখলাম, তাহলে এটা ফরম্যাটটা এমন দাঁড়াবে
তাহলে এটা একটা মান হবে, এটা একটা মান হবে, এটা একটা মান হবে। তাহলে দেখি আমরা আগে বলছি যে যদি যেহেতু দেখেন এখানে ডেল্টা যে চুম্বকটা আছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান কিন্তু একই, আর একই যদি হয় তাহলে আমাদের স্টার যখন হবে তখন মান কি হবে একই, আর একই হলে তখন কি হবে, তখন মানটা 3 গুণ কমে আসবে। অর্থাৎ আমরা এখন বুঝতে পারতেছি যে এখানে রেজিস্ট্যান্সের মান হবে 3 ওহম, এটা 3 ওহম হবে, এটা 3 ওহম হবে, কারণ ডেল্টার তুলনায় স্টারের রেজিস্ট্যান্সের মান 3 গুণ কম। তাহলে আমাদের সার্কিটটা কেমন আসতেছে দেখেন, সার্কিটটা আসতেছে আমাদের এই ফরম্যাটে দেখেন। এভাবে কিন্তু আমরা এটা করতে পারি। তাহলে এটা হবে 3, এটা হবে 3, এটা হবে 3। এবার দেখেন এই 3 ওহম 6 ওহম, এই 3 ওহম 6 ওহম কিন্তু একই পথে আছে, অর্থাৎ একই শাখার মধ্যে আছে। তাহলে এই 3 আর 6 সিরিজ আছে, 3 আর 6 সিরিজ আছে, সিরিজ হয়ে দুইটা প্যারালাল আছে, প্যারালাল এর সাথে সিরিজ আছে, আবার প্যারালাল। আবার দেখি, তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে মনে হয়, দেখেন আবার দেখেন বলতেছি আমি। তাহলে এই 3 আর 6 সিরিজে আছে, এই 3 আর 6 সিরিজে আছে, তাহলে সার্কিটটা আমাদের এভাবে আসে। অর্থাৎ এটা কিন্তু এভাবে আমরা লিখতে পারি সার্কিটটাকে, একই বিন্দু এই। তাহলে 3 আর 6 কত হয়, 3 আর 6 ছিল এখানে, তাহলে 3 আর 6 9 ওহম, এটাও কি হবে 9 ওহম হবে। এবার দেখেন এই 9 9 কিন্তু প্যারালাল আছে, তাদের সাথে 3 সিরিজে আছে, তাহলে আমাদের আরটি হবে যা এই 9 আর 9 প্যারালাল, তাদের সাথে কি আছে 3 সিরিজে আছে। তারপরে যে মানটা হবে এদের মাধ্যমে সেটার সাথে 3 আছে, এই 3 ওহম আছে প্যারালালে, তাহলে যে মানটা হবে তার সাথে আমাদের 3 ওহম আছে প্যারালাল, এটা প্যারালাল চিহ্ন। তাহলে 9 9 প্যারালাল করলে আমরা বলছি দুইটা রেজিস্ট্যান্সের মান একই হলে আর প্যারালাল যদি করা হয় তাদের রেজিস্ট্যান্সের মান অর্ধেক হয়ে যায়। অর্থাৎ 9 9 প্যারালাল করলে তাদের মান হবে 4.5 প্লাস 3, তাদের সাথে আমাদের 3 ওহম প্যারালালে আছে। তাহলে 4.5 আর 3 কত হয় 7.5 প্যারালাল 3, এটা প্যারালাল করলে মান যা হয়, এটা প্যারালাল করছি আমরা, এটা প্যারালাল করলে মান হয় 2.14। এটা অনেক মান আসে, আমরা ছোট করে নিলাম 2.14 ওহম। এই 7.5 এবং 3 প্যারালাল করলে এই মানটা হয়। তাহলে আমাদের এখন দেখেন সহজ, আইটি যেটা বা আই ভি ভাগ আর, তাহলে ভি হচ্ছে আমাদের 12 ওহম 12 ভোল্ট, আর রোধ হচ্ছে আমাদের আরটি 2.14, যে মানটা হয় 5.61 এম্পিয়ার। আশা করি বুঝতে পারছেন। এটা ডেল্টা থেকে স্টার, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ডেল্টা থেকে স্টারে করতে হয়, এটাই করতে হয় বেশিরভাগ। তো যাই হোক, এটা আমরা দেখলাম। আপাতত স্টার ডেল্টা আমরা না, পরে আরো যখন বড় অঙ্ক করবো তখন এটা আমরা আরো ভালোভাবে দেখবো, প্র্যাকটিস করবো, আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। আচ্ছা, এখন আমরা দেখবো কেসিএল এন্ড কেভিএল। স্টার ডেল্টা দেখলাম, কেসিএল এন্ড কেভিএল। তাহলে প্রথমে আমরা কেসিএল দেখি। কেসিএল হচ্ছে কারশফ কারেন্ট ল, অর্থাৎ পূর্বে লিখেছে কারশফ কারেন্ট ল। কারশফ কারেন্ট ল হচ্ছে কোন বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগণিত যোগফল শূন্য। কোন বিন্দুতে মিলিত কোন বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। দেখেন তাহলে যদি একটা বিন্দু হয় আর এই বিন্দু কিছু কারেন্ট আসে, বিন্দুটা এখানে দিলাম, দেখেন এটা বিন্দু, তো বিন্দুতে কিছু কারেন্ট আসতে ধরলাম, এটা I1 দিলাম, এটা I2, এটা I3, এটা I4,
এটা ধরলাম চলে যাচ্ছে, এটা i5 i6 i7 এটা i8। দেখেন তাহলে যে কোনো বিন্দুতে বা যে কোনো বিন্দুতে একটা বিন্দু ধরলাম, এটা এ বিন্দু, মিলিত কারণ সমূহের বীজগাণিতিক যোগফল 0। অর্থাৎ দেখেন এই বিন্দু থেকে কিছু কারণ আসতেছে এই বিন্দুতে, আবার কিছু কারণ এখান থেকে বের হইতেছে। তাহলে দেখেন এই যে i1 i2 i3 i4 i7 এর কিন্তু আসতেছে, আর এই যে এটা কিন্তু বের হইতেছে। তাহলে দেখি আমাদের তোমরা যাই, তাহলে মিলিত কারণ সমূহের যোগফল যারা আসতেছে বিন্দুতে তাদের যোগফল আমরা পজিটিভ ধরি, আর যারা যাচ্ছি তারা নেগেটিভ ধরি। তাহলে কি i1 আসতেছে যোগ i2 আসতেছে যোগ i3 আসতেছে যোগ i4 আসতেছে, আবার আসতেছে কত i7। আচ্ছা, যারা যাচ্ছি তাদেরকে আমরা নেগেটিভ ধরি, তাহলে যাইতেছে কে i5 যেতেছে এখান থেকে i5 বিয়োগ i6 যেতেছে এবং i8 যেতেছে। তাহলে এদের যোগফল কি হবে? এই 0 হবে। তাহলে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের যোগফল 0, অথবা যে কোনো বিন্দু মিলিত কারেন্ট সমূহের যোগফল 0, একই কথা। এটা হচ্ছে আমাদের কারেন্ট ল। আশা করি বুঝছেন। এখন আমরা কেভিএল দেখব। কেভিএল কারশফ ভোল্টেজ ল। কারশফ ভোল্টেজ ল। তাহলে ভোল্টেজ লটা কি দেখি আমরা, একটা সার্কিট আগে সহজ সার্কিটের মাধ্যমে দেখি আমরা। এটা R1 ধরলাম, এটা R2, এটা R3, এটা V1, এটা V2 ভোল্টেজ। এই শাখার যে কারেন্ট সেটা আমরা ধরলাম এখান থেকে বেরোতেছে, এটা i1। এখান থেকে একটা কারেন্ট ধরলাম বেরোতেছে, এটা i2 ধরলাম। এখানে একটা কারেন্ট আছে সেটা ধরলাম i3। এই কারশফ ভোল্টেজ লটা কি, যে কোনো লুপে বা নেটওয়ার্কের মধ্যে যে ড্রপ ভোল্টেজ এবং সোর্স ভোল্টেজের বীজগাণিতিক যোগফল 0। যে কোনো লুপে ধরলাম এই একটা লুপ বা নেটওয়ার্ক, এই যে একটা লুপ বা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে যে ড্রপ ভোল্টেজ বলতে যে সকল রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ হয়, অর্থাৎ i1 মানে IR এই আকারের ভোল্টেজ ড্রপ ভোল্টেজ এবং সোর্স ভোল্টেজ বলতে ইএমএফ মানে ভোল্টেজ সোর্স, শুধুমাত্র ভোল্টেজ সোর্স। এই যে V1 আছে, এখানে V2 আছে। এই ড্রপ ভোল্টেজ এবং সোর্স ভোল্টেজের বীজগাণিতিক যোগফল সেটা 0 হবে। এটা আপনি বই পাবেন। তা আমি এখন দেখাতেছি। তাহলে দেখেন এটার জন্য আমাদের পজিটিভ নেগেটিভ ধরতে হবে। দেখেন কারেন্ট যে দিক থেকে বেরোতেছে এটা আমরা পজিটিভ ধরলাম, এখান থেকে কারেন্ট বেরোতেছে, এখান থেকে কারেন্ট ঢুকতেছে, এখানে কারেন্ট বেরোতেছে। এই রোধের ক্ষেত্রে এখানে কারেন্ট ঢুকতেছে, এখানে বেরোতেছে। আর এটা ব্যাটারি পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। দেখেন আমরা ধরলাম এই যে এটা 1 নং লুপ, এটা 2 নং লুপ, ধরলাম এই দুটো লুপ। তাহলে আমাদের 1 নং লুপে আমরা কেভিএল প্রয়োগ করি। কেভিএল কারশফ ভোল্টেজ ল। তাহলে সূত্র কি, এখান থেকে আমরা নিলাম, তাহলে V1 প্লাস V1 মাইনাস। আমরা সব সময় কি করব, যে কোনো রেজিস্টার বা ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা কারেন্ট বের হওয়ার চিহ্ন নিব। দেখেন কারেন্ট বের হওয়ার চিহ্ন এখানে প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন কিন্তু বের হওয়ার চিহ্ন বা দ্বিতীয় চিহ্ন ধরবো আমরা প্লাস। এখানে কিন্তু প্রথম চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন মাইনাস, এখানে প্রথম প্লাস মাইনাস, এভাবে। তাহলে দেখেন আমরা এই দিক থেকে ঘুরতেছি এখানে, তাহলে কি হবে প্লাস V1 মাইনাস i1 R1, কারণ এখানে i1 কারেন্ট, আর এখানে কি হবে প্লাস i3 R2 সমান এই যে যোগফল 0 হবে। এটা আমাদের 1 নং সমীকরণ। তাহলে এখানে একটা লুপ নেই আমরা, তাহলে এখান থেকে কোন দিক থেকে নেবেন, যে কোনো এক জায়গা থেকে এখান থেকে নিলাম ধরলাম। তাহলে এখানে কি হবে আমাদের মাইনাস, আমরা বের হওয়ার চিহ্ন নেব। তাহলে কি হবে প্লাস i2 R3, আর এখানে কি মাইনাস V2, এখানে কি আছে প্লাস, বের হওয়ার চিহ্ন প্লাস আছে, আর ঢোকার জন্য মাইনাস i3 R2। আশা করি বুঝতে পারছেন। তাহলে ড্রপ ভোল্টেজ এই যে এগুলা, আর সোর্স ভোল্টেজ অর্থাৎ ইএমএফ ভোল্টেজ সোর্স, এদের যোগফল কি হবে 0 হয়েছে। এটা হচ্ছে আমাদের কারশফ ভোল্টেজ ল। তো আমরা এখন যখন আরো বেশি অ্যাপ্লাই করবো এটা, তখন এটা ভালোভাবে ডিগ্রি জানতে পারবো আমরা।
একটা সার্কিট দেখে আপনাদেরকে আরেকটা 10 1 6 দেখেন আমাদের প্রশ্ন হচ্ছে কি VAB হোয়াট, অর্থাৎ VAB ভোল্টেজ কত। এই VAB ভোল্টেজ অর্থাৎ আমরা যদি ভোল্টমিটার যে দুইটা নব আছে সেই নবটা যদি আমরা এখানে একটা ধরি এখানে একটা ধরি তাহলে ভোল্টেজটা কত দেখাবে এই সার্কিটের জন্য সেটা বের করতে বলছে। তাহলে এটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক সময় অনেকে এইভাবে করে, এখানে বাইরে ভোল্টমিটার পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত এরকম বিবেচনা করে যে আমাদের লুপটা হয় সেটা বিবেচনা করলে হয়, অথবা আপনি এত কিছু সিস্টেম না করে আপনি একটা সিস্টেম আছে সেটা দেখাই দিই আমরা। অর্থাৎ VAB বের করতে বলছে VAB। তাহলে কি করবো দেখেন, VAB বলতে আমাদের B থেকে A এর দিকে আমরা যাব। যদি VAB হয়, যদি আমাদের VCA তাহলে কি হবে, A থেকে আমরা C এর দিকে যাব। এখানে তাহলে আমাদের VAB তাহলে B থেকে A এর দিকে যাব আমরা। এখন তাহলে B থেকে A এর দিকে যদি যাই তাহলে এখানে আমাদের যে কি আছে দেখেন, এখানে ভোল্টেজ আগে দেখি সার্কিটের মধ্যে কি মানে সক্রিয় আছে। 30 ভোল্ট দেখেন, এই 30 ভোল্টের যে কারেন্টটা এখান থেকে বের হয়ে কারেন্টটা এদিক থেকে এসে এদিকে পৌঁছে যাবে। এই কারেন্টটা কখনো এদিকে আসবে না, এদিকে আসলে সেই কারেন্টটা আর ফিরে আসার কোনো পথ নাই, জন্য এই ভোল্টেজের কোনো প্রভাব এদিকে আসবে না। আবার দেখেন এই যে 20 ভোল্টের যে প্রভাব, এটা এই কারেন্টটা কিন্তু এখান থেকে বের হয়ে এই পথটা দিয়ে এক পথে চলে আসবে, কারেন্টটা কিন্তু এদিকে আসবে না, এদিকে আসলে কিন্তু তার ফিরে আসার কোনো পথ নাই, এজন্য এই ভোল্টেজটা শুধু এইখানে সক্রিয়, এদিকে কোনো কাজ করবে না। আবার এই 5 ভোল্টের বেলা দেখি আমরা কারেন্টটা এদিক থেকে বের হলো ধরলাম, তো বের হলে এটা ফিরে আসার কোনো পথ আছে দেখেন, কোনো পথ নাই। তাহলে এই 5 ভোল্ট কিন্তু আমাদের এখানে সার্কিটে কোনো প্রভাব ফেলতে পারবে না। কিন্তু আমরা যখন ভোল্টমিটার ধরবো তখন কিন্তু এই 5 ভোল্টের জন্য কিন্তু একটা ভোল্টেজ বা একটা মান আমরা পাবো। এজন্য আমরা যখন এই ভোল্টমিটার, তার মানে এই যে 4 ওহম রেজিস্ট্যান্স, এটা কিন্তু আমাদের কোনো কাজ করতেছে না, কারণ এটার জন্য কোনো দিক থেকে কিন্তু কারেন্ট আসতেছে না। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, তাহলে এখন আমরা তাহলে কারেন্টটা এখান থেকে বের হবে, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, চিহ্নগুলো দিয়ে দিই আমরা। তাহলে এটা কি ধরবেন, এটা আমরা নেগেটিভ ধরলাম, তাহলে এটা পজিটিভ ধরলাম, নেগেটিভ ধরলাম, এটা কোনো কাজ করবে না, এমনি জিরো হয়ে যাবে, কারণ এর কারেন্ট জিরো। এখান থেকে কারেন্ট বের হলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস মাইনাস। এখন দেখি এদের কারেন্ট কত, এই 15 ওহমের কারেন্ট কত। তাহলে যদি আমাদের কারেন্টটা এখানে সক্রিয় হয় তাহলে এখানকার এই সার্কিটের যে রোধ 15 আর 5 20 আর 10 30, তাহলে 30, তাহলে কারেন্ট হচ্ছে কত, I সমান V ভাগ আর, তাহলে V হচ্ছে আমাদের 30 ভোল্ট আর রোধ হচ্ছে 30 ওহম। এই যে 5 10 এগুলো দেখতেছি এগুলো কিন্তু ওহম, আর এই যে ভোল্টেজ সোর্স আমরা আলাদা করে দিয়েছি। তাহলে এখানে কারেন্ট হচ্ছে 30 ভাগ 30 অর্থাৎ 1 এম্পিয়ার, অর্থাৎ এই সার্কিটের কারেন্ট কিন্তু আমাদের 1 এম্পিয়ার কারেন্ট, অর্থাৎ 5 ওহম 10 ওহম 15 ওহম কিন্তু সিরিজে আছে, এজন্য এদের প্রত্যেকের কারেন্ট কিন্তু 1 এম্পিয়ার। এখানে দেখেন কারেন্টটা বের হতেছে, তাহলে এদিকে সক্রিয়, তাহলে এই সিরিজ সার্কিট একটা 4 6 10 10 10 20 20 ভাগ 20 অর্থাৎ 1 এম্পিয়ার। এখানকার কারেন্ট কিন্তু 1 এম্পিয়ার, অর্থাৎ এই যে প্রত্যেকের কারেন্ট কিন্তু 1 এম্পিয়ার, কারণ এরা প্রত্যেকে এই সিরিজে আছে। তাহলে দেখেন আমরা বলছি B থেকে এদিকে যাব, তাহলে হয়ে গেছে আমরা এখন B থেকে এদিকে আসি। তাহলে B থেকে A এর দিকে আমরা কোন পথে আসতে পারি, একটা হচ্ছে এই পথ ধরে আমরা আসতে পারি, আরেকটা হচ্ছে এই পথ ধরে আমরা আসতে পারি, আর নাহলে আমরা ঘুরে ঘুরে আসতে পারি, কিন্তু আমরা সহজটা নেই, এই পথ দিয়ে আমরা আসি, এই পথটা দিয়ে এখানে চলে আসবো। তাহলে দেখেন B থেকে এর দিকে, তাহলে এখানে প্রথম চিহ্ন আমরা দ্বিতীয় চিহ্ন নেব, তাহলে প্লাস প্লাস, এখানে কত ভোল্টেজ গুণ কারেন্ট, তাহলে ভোল্টেজ কত 4, সরি ভোল্টেজ গুণ কারেন্ট না, কারেন্ট গুণ রোধ, তাহলে কারেন্ট রোধ হচ্ছে আমাদের 4 আর কারেন্ট হচ্ছে আমাদের 1 এম্পিয়ার। পরের চিহ্ন প্লাস 6 গুণ 1, পরের চিহ্ন কি, পরের দিকে আমাদের আসতেছে কত, এটা তো জিরো হয়ে যাবে, মাইনাস 0, এটা জিরো কারেন্ট, কারণ এটা কারেন্ট জিরো, অর্থাৎ 4 গুণ 0। পরে আসতেছে এটা প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন, তাহলে এটা 5 ভোল্ট। আচ্ছা, পরে এখানে আসতেছি, পরে প্লাস 15 গুণ 1 এম্পিয়ার তার কারেন্ট সমান 0, সরি 0 দিন আমরা যেহেতু বিএবি ব্যাকে সরাসরি 0 দেওয়ার দরকার নাই। তাহলে বুঝলাম আমরা এখান থেকে এখানে চলে আসলাম, অর্থাৎ কারেন্ট ইনটু রোধ দিয়ে দিলাম। তাহলে 4 একে 4 প্লাস 6 কে 6 মাইনাস 4 এ 0
0 প্লাস 5 প্লাস 15 কে 15, তাহলে কত হয়ে দেখেন 4 আর 6 10, 10 আর 15 5 20, 20 আর 10 হচ্ছে 30, অর্থাৎ 30 ভোল্ট। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এইভাবে এই পর্যায়ে তাহলে এটা বুঝছেন আশা করি। তো এগুলা যেগুলা আছে এরকম যতগুলো সার্কিট আছে এগুলো আপনারা চেষ্টা করবেন। তো আজকে যা পড়ালাম এই সিস্টেমে যত অঙ্ক আছে আপনারা দেখে নেবেন। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো দাগায় দেওয়া নাই, আপনি মিক্স সার্কিটে যত অঙ্ক আছে সবগুলোই করবেন। তো মিক্স সার্কিটের উপর আমরা আরো একটা ক্লাস নিব, সেটার পরে একদম টোটাল করবেন আপনারা। করার পরে যে কোনো প্রবলেম আছে সেগুলো আপনারা কমেন্টে অথবা আমাকে এরকম ফোন করে আমি নাম্বার দিয়ে দেবো, এই ফোনে আপনারা আমাকে বলে দিবেন যে কোনটা কোনটা প্রবলেম। আমার ফোন নাম্বারটা নিয়ে নেন, 5186975740। এই নাম্বার আপনারা কল করেও যে কোনো কোশ্চেন করতে পারেন যেটা না বুঝবেন। রেজোনেন্স এবং অপটিমাম যার কাছে যেটা আছে প্রত্যেকটা অঙ্ক কি করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।